বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের শুভেচ্ছা। আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাদের এই চ্যানেলটিতে অডিও বুক শুনে আসছেন তারা জেনে থাকবেন আমরা চেষ্টা করি ইতিহাস, দর্শন, সাহিত্য সব শাখা থেকেই ভালো ভালো বইগুলো বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এরই ধারাবাহিকতায় আমরা এবার পড়তে যাচ্ছি ফিদেল ক্যাস্ট্রোর একটি বই। আসলে এটাকে বই বলা ঠিক হবে না, এটা আসলে উনি 4 ঘন্টার একটা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাটি বই আকারে প্রকাশ করা হয়েছে। বইটির শিরোনাম দেয়া হয়েছে ইতিহাস আমাকে মুক্তি দেবে। এই বইটি অনুবাদ করেছেন আফসানা বেগম। বইটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সংহতি প্রকাশন থেকে। বইটির প্রকাশনা প্রসঙ্গে ছোট করে কিছু লেখা আছে, এই অংশটি আমি আপনাদের পাঠ করে শোনাতে চাই। গত শতাব্দীর মধ্যভাগ থেকে আমৃত্যু অনুপ্রেরণাদায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রোর তাৎপর্য তার মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্ত হয়নি। বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সোভিয়েত বলয়ভুক্ত বাকি দেশগুলোর মতো ভেঙে না পড়ে একদিকে পুরো কিউবার অর্থনীতি ও সমাজের পুনর্গঠন এবং বৈশ্বিক সমাজতান্ত্রিক আন্দোলনের নতুন দিশা হাজির করে ক্যাস্ট্রো বিশ্বব্যাপী মুক্তিকামী মানুষের কাছে সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছিলেন। প্রবল মার্কিন অবরোধ, হুমকি, ষড়যন্ত্রকে মোকাবেলা করে জাতীয় গণপ্রতিরক্ষার নতুন দৃষ্টান্তই তিনি শুধু স্থাপন করেননি, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য খাতে কিউবার অর্জন পৃথিবীর মানুষের সামনে বিকল্প সমাজ ব্যবস্থার বাস্তবতাকে হাজির করেছে। ইতিহাস আমাকে মুক্তি দেবে এই গ্রন্থটি আদতে 4 ঘন্টার একটা বক্তৃতা। মনকাদা দুর্গ আক্রমণের অভিযোগে গ্রেফতার হয়ে 1953 সালের 16 অক্টোবর আদালতের সামনে নিজের রাজনৈতিক তৎপরতার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের উদ্দেশ্যেই এর জন্ম। পরবর্তীকালে এই বক্তৃতা পরিণত হয় ক্যাস্ট্রোর নেতৃত্বাধীন 26 জুলাই আন্দোলনের ইশতেহারে। এই আত্মপক্ষ সমর্থন একদিকে যেমন ছিল আদালতের প্রতি ক্যাস্ট্রোর জবাব, একই সাথে তা ছিল কিউবা জনগণের সত্যিকার মুক্তির জন্য একটা রাজনৈতিক আহ্বান। এখন পড়ব বইটির মুখবন্ধ। এই মুখবন্ধটি লিখেছেন আনু মোহাম্মদ। শিরোনাম দেয়া হয়েছে বিপ্লবের ইশতেহার। যেসব লেখা, বক্তৃতা, দলিলপত্র কিউবা বিপ্লব সংগঠিত করবার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মধ্যে ফিদেল ক্যাস্ট্রোর এই বক্তৃতা শীর্ষে স্থান পাবে। 1953 সালের 16 অক্টোবর আদালতে নিজের পক্ষে ফিদেল যে 4 ঘন্টার বক্তৃতা দেন, পরে তার লিখিত রূপ প্রকাশ পায় বক্তৃতার শেষ বাক্য ইতিহাস আমাকে মুক্তি দেবে এই শিরোনামে। 26 জুলাই আন্দোলন নামে যে বিপ্লবী প্রক্রিয়া শুরু হয় তার ম্যানিফেস্টোতে পরিণত হয় এই বক্তৃতা। কিউবা বিপ্লবের জমিন তৈরি ও তার সাংগঠনিক বিস্তারে এটি অভূতপূর্ব প্রভাবকের ভূমিকা পালন করে। এই বক্তৃতায় একদিকে অবৈধ স্বৈরতন্ত্রী সামরিক শাসনের জবরদস্তি ও অন্যায় নিপীড়নের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ এবং সশস্ত্র লড়াইয়ের যৌক্তিকতা প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে কিউবার মানুষের প্রাপ্য জীবনের এক ছক উপস্থাপন করা হয়েছে। সর্বোপরি এর মধ্যে ছিল মানুষের অপ্রতিরোধ্য শক্তির জয়গাথা। 1952 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাতিস্তার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত ফিদেল ক্যাস্ট্রো নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়েই কিউবার সমাজ পরিবর্তনের কাজ এগিয়ে নিতে চেষ্টা করেছেন। নির্বাচন, বৈধ সংগঠন, সংসদ, আইন ইত্যাদির মধ্য দিয়েই তিনি জনগণের মধ্যে কাজ করেছিলেন। তিনি ছিলেন পিপলস পার্টি নামক এক রাজনৈতিক দলের সাথে যুক্ত। তার শক্তিশালী গণভিত্তি ছিল বলে তিনি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পান এবং হাভানা প্রদেশ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিতও হন। বাতিস্তার কূ পর্যন্ত তার চিন্তা ছিল এরকম যে তিনি পার্লামেন্টে কিউবা সমাজ পুনর্গঠনের সামগ্রিক কর্মসূচি উত্থাপন করবেন। তিনি তার তৎকালীন চিন্তা ও পরিকল্পনার কথা বলেছেন এভাবে: আমি জানতাম যে
যে পার্লামেন্টে বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্য ভূস্বামী আর দেশি বিদেশি বৃহৎ ব্যবসার প্রতিনিধি, সেখানে এই কর্মসূচি পাশ হবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি আশা করেছি এই কর্মসূচি উপস্থাপনের মধ্য দিয়ে এমন একটি বিপ্লবী মঞ্চ গড়ে উঠবে যার মধ্যে সমবেত হবেন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষরা, অর্থাৎ কৃষক, শ্রমিক, বেকার, তরুণ, শিক্ষক, বুদ্ধিজীবী এবং অন্যান্য প্রগতিশীল অংশ। আমি সামরিক বাহিনীর একটি অংশকেও এর সঙ্গে ঐক্যবদ্ধ করবার কথা ভেবেছি, কিন্তু সামরিক অভ্যুত্থানের কারণে পুরো দৃশ্যপটটি বদলে যায়। সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা দখলকারী বাতিস্তাকে উচ্ছেদ করবার কোনো আগ্রহ বা যোগ্যতা যে দলের নেতৃত্বে নেই, এ ব্যাপারে দ্রুতই নিশ্চিত হন ফিদেল। কিউবায় কমিউনিস্ট পার্টি তখন বেশ প্রভাব নিয়েই ছিল, কিন্তু তাদের ভূমিকাতেও সন্তুষ্ট ছিলেন না ফিদেল। রাউল অনেক আগে থেকেই সেই পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে থাকতেই তিনি কমিউনিস্ট ইউথের সদস্য ছিলেন। তবে রাউল যখন ফিদেলের নেতৃত্বে মোনকাদা আক্রমণে যান, তখন পার্টির শৃঙ্খলা ভেঙেই গিয়েছিল। বিপ্লবী সশস্ত্র পথ ছাড়া এই সামরিক বাতিস্তা শাসন আর দেশি বিদেশি বৃহৎ ব্যবসার লুণ্ঠন শোষণের হাত থেকে দেশকে রক্ষার আর কোনো পথ নেই। এটা নিশ্চিত হবার পর ফিদেল ও তার সহযোদ্ধারা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করলেন। পরে তিনি এই সময়ের কথা বলেছেন এভাবে: আমাদের হাতে কোনো টাকা ছিল না, কিন্তু আমি আমার সহযোদ্ধাদের বলেছি, বাইরে থেকে আমাদের কোনো অস্ত্র আমদানি করবার দরকার নেই, আমাদের অস্ত্র এখানেই। তেল মালিশ করে বাতিস্তার মজুদের মধ্যে ভালো করেই রাখা আছে এগুলো। আসলে এইসব অস্ত্র থেকে কিছু নেবার জন্য আমরা মোনকাদা ব্যারাকে আক্রমণ পরিচালনা করি। এই আক্রমণের পরেই ধরা পড়েন ফিদেল সহ অনেকেই। বাতিস্তা স্বৈরশাসন উচ্ছেদের লক্ষ্যে মোনকাদার সামরিক ব্যারাকে সেই আক্রমণ কিভাবে পরিকল্পনা করা হয়েছিল, কিভাবে তার গোপনীয়তা রক্ষা করা হয়েছিল, কীরকম নিখুঁতভাবে সবকিছু অগ্রসর হচ্ছিল, তার কথা আদালতকেও বিস্তারিত জানিয়েছেন ফিদেল। প্রথম দিকে উল্লেখযোগ্য বিজয় অর্জন করলেও কিছু ভুলের কারণে কয়েকজন যুদ্ধক্ষেত্রেই নিহত হন। তবে সেনা নিহতের সংখ্যা ছিল তার চাইতে বেশি। একটি দলের ভুলের কারণে পরিকল্পনা মতো আক্রমণ সমন্বয় করা যায়নি। আটক হন ফিদেল সহ বিপ্লবীদের প্রায় সবাই। আটক অবস্থায় ভয়ঙ্কর নির্যাতন ছাড়াও সামরিক বাহিনী বিপ্লবী সহ অনেক সাধারণ মানুষকেও হত্যা করে। আদালতে বিচার কাজও ছিল খুবই একপেশে। সামরিক শাসকদের প্রভাবিত। আহতদের চিকিৎসা, বিচার কাজে আইনজীবীদের অংশগ্রহণে ছিল নানা প্রতিবন্ধকতা। সাক্ষ্য গ্রহণেও ছিল বহু রকম অনিয়ম। আইনজীবীর অভাবে ফিদেল যখন নিজেই নিজের পক্ষে আদালতে জবানবন্দি দেবার সিদ্ধান্ত জানান, তখন তাকে অসুস্থ দেখিয়ে আদালতে উপস্থিতি ঠেকানোর চেষ্টা করে সামরিক শাসকেরা। ফিদেল এসব তথ্য বাইরে প্রচারের ব্যবস্থা করেন। এই অবস্থায় তাকে আদালতে শারীরিকভাবে উপস্থিত করতে বাধ্য হয় সেনা কর্তৃপক্ষ। দেশ ও জনগণের পক্ষে কাজ করবার দৃঢ় নৈতিক অবস্থান ছিল ফিদেলের সাহসের ভিত্তি। সে কারণে শত্রু দুর্গের মধ্যেও তিনি বন্ধু সৃষ্টি করতে পেরেছেন, নইলে তার পক্ষে জীবিত থাকা সম্ভব হতো না। আদালতে দাঁড়িয়ে ফিদেল নিজেদের শক্তির উৎস সম্পর্কে জানিয়েছেন এভাবে: বহু মানুষ যখন নিজেদের হৃদয়ে একই আদর্শ বয়ে বেড়ায়, তখন কোনো শক্তি তাদের পৃথক করতে পারে না। কারাগারের দেয়াল পারে না তাদের আলাদা করতে। এমনকি কবরের উপরের আয়তাকার ঘাসের স্তরও তাদের দূরে সরাতে পারে না। একটি ছোট্ট স্মৃতি, অটুট এক মনোবল, একটি আদর্শ, একটি নীতি, একটি চেতনা, একই আত্মসম্মানবোধ তাদেরকে একটিমাত্র অস্তিত্ব হিসেবে ধারণ করে। যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন ফিদেল ও তার সহযোদ্ধারা, সেই বাহিনীর সাধারণ সৈনিক এবং শাসক গোষ্ঠীর সাথে যুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে যে পার্থক্য আছে, সেই বিষয়টিও ফিদেল এনেছিলেন তার বক্তৃতায়। তিনি সৈনিকদের কাছ থেকে এই সুবিধাভোগী শাসক গোষ্ঠী ও সেনা কর্মকর্তারা কী চায় তার বিবরণ দিয়ে লিখেছিলেন: এই রাষ্ট্রের জন্য জীবন বিলিয়ে দাও, সৈন্য, এই দেশকে তোমার ঘাম এবং রক্ত দাও।
জনগণকে হত্যা করো, অপমান অত্যাচার করে যাও, নিপীড়ন করো তাদের। মানুষগুলো যখন তোমাদের অত্যাচারে ক্লান্ত হয়ে যাবে আর এই নিপীড়নের কালও শেষ হয়ে আসবে, তোমরা আমাদের পাপের শাস্তি ভোগ করবে। তখন আমরা দূরে প্রবাসে কোনোখানে রাজার হালে বসবাস করব। আর কখনো যদি আমরা ফিরেও আসি, তবে তোমার বা তোমাদের সন্তানেরা যেন ভুলেও আমাদের দরজায় কড়া না নাড়ে, কারণ আমরা তখন ধনী বনে যাব। আর তোমরা তো জানো যে ধনীরা ছোট লোকদের সঙ্গে মেলামেশা করে না। নির্বিচারে হত্যা করো, সৈন্যেরা যত পারো অত্যাচার করো, এই রাষ্ট্রের জন্য জীবন দিয়ে দাও, ঝরাও তোমার ঘাম, এমনকি রক্তও। হিংস্রতার জন্য দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র মানুষ কোন সাহসে যুদ্ধ করতে নামতে পারে? ফিদেল আদালতকে বোঝান, একটা ন্যায্য উদ্দেশ্যে, এমনকি গুহার গহীন থেকে উত্থিত হলেও তার ক্ষমতা একটি আস্ত সেনাবাহিনীর চেয়ে বেশি, এবং সেই একই শাসন ব্যবস্থা অরক্ষিত একজন বন্দির, একজন অস্ত্রহীনের, অপবাদে দুষ্ট একজন হতভাগার, একাকী একজন মানুষের দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয় দেখে ভয়ে কুঁকড়ে যায়। এবং মানুষ যখন তীব্রভাবে নিজের স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করতে চায়, তখনই কেবল এরকম কাজ করতে পারে। তারা তখন উড়তে থাকা উড়োজাহাজে পাথরের টুকরো দিয়ে আঘাত করতে পারে, আস্ত একটা ট্যাঙ্ক উল্টে ফেলতে পারে। কেন মানুষ এতটা ঝুঁকি নিতে চায়? কি দেখে নিরাপদ আইনজীবী জীবন, সচ্ছল পারিবারিক সম্পদের ভরসা ছেড়ে মৃত্যু, নিষ্ঠুর নির্যাতন আর অবিরাম ঝুঁকি নিয়ে ফিদেল যুদ্ধে নামে? তা সহযোদ্ধারা? ফিদেল উত্তর দেন তার জবানবন্দিতে, আমাদের উর্বর ভূমির অর্ধেকের বেশি বিদেশিদের আওতায়। ওরিয়েন্তে প্রদেশের সবচেয়ে বড় প্রদেশ ইউনাইটেড ফ্রুট কোম্পানি এবং ওয়েস্ট ইন্ডিয়ান কোম্পানির আওতায় আছে সবচেয়ে বেশি জমি, যা উত্তর থেকে দক্ষিণ সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তৃত। সমাজে শিশুদের ভয়াবহ জীবন এবং সামাজিক নির্লিপ্ততা সম্পর্কে তিনি বলছেন, এই সমাজে যখন একটি শিশুকে হত্যা বা অপহরণ করা হয়, তখন সমাজের বিবেক জাগ্রত হয়। কিন্তু এই সমাজেই যখন প্রতি বছর হাজার হাজার শিশু কেবলমাত্র সুবিধাজনক অবস্থানের অভাবে, উপযুক্ত ব্যবস্থার অভাবে দলে দলে মৃত্যুর মুখে পতিত হয়, যন্ত্রণাদায়ক শব্দে আর্তনাদ করে ওঠে, তখন এই সমাজ নীরবে তা অবলোকন করতে থাকে। সমাজের প্রকৃত অবস্থা সম্পর্কে মনোযোগ দিতে অক্ষম এবং ন্যায় বিচারে ব্যর্থ আদালতকে অভিযুক্ত করেন ফিদেল তার বক্তৃতায়। বলেন, দুর্দশাগ্রস্ত হতভাগ্য একজন যে চুরি করেছে, তাকে আপনি সহজেই কারাগারে পাঠিয়ে দিতে পারেন, কারণ সে ক্ষুধার্ত। কিন্তু সরকারের লোকদের মধ্যে যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে, তাদের কেউ একটা রাতের জন্য কারাগারে কাটায়নি। বছর শেষে তাদেরই কারো সঙ্গে অভিজাত কোনো ক্লাবে বসে আপনি রাতের খাবার খান, আর তারাও আপনার সান্নিধ্য উপভোগ করে। প্রহসনমূলক বিচারে 15 বছরের কারাদণ্ড হয়েছিল ফিদেলের। আটক, বন্দি, হত্যা, নির্যাতন, সাজানো বিচার ইত্যাদি নিয়ে দেশ বিদেশের সমালোচনার মুখে বাতিস্তা সরকার 1955 সালে সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়। তারপর শুরু হয় ফিদেলের নতুন যাত্রা, মেক্সিকো হয়ে কিউবায় বিপ্লবের চূড়ান্ত পর্বের সূচনা। পরে এক সাক্ষাৎকারে ফিদেল বলেছেন, কিউবাতে এতদিন ধরে বিপ্লব আর বিপ্লবী কর্মসূচি নিয়ে এতজন কথা বলেছিলেন যে শাসক শ্রেণী এসব কথায় কোনো কানই দেয়নি কখনো। তারা বিশ্বাস করত যে ওই রকমই আরেকটি আমাদেরটাও। সব বিপ্লবী সময় পার হতে হতে বদলে যায় এবং রক্ষণশীল হয়ে পড়ে। সত্যি কথা বলতে কি, আমার ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। সময় যত গেছে আমার চিন্তাধারা তত বিপ্লবী হয়েছে। আদালতের সামনে দেয়া সেই ঐতিহাসিক বক্তৃতায় তিনি একই সঙ্গে কিউবার ভবিষ্যৎ চিত্র উপস্থিত করেছেন। জমির মালিকানা, সমবায়, শিল্পসহ নানা বিষয়ে তিনি একটি ছক দিয়েছেন। বিশেষ গুরুত্ব দিয়েছেন শিক্ষার প্রতি। বলেছেন, গ্রামের সমস্ত শিক্ষককে বিনা ভাড়ায় সব ধরনের যাতায়াত সুবিধা দিতে হবে। 5 বছরে অন্তত একবার প্রত্যেক শিক্ষককে শিক্ষার উদ্দেশ্যে একটি 6 মাসের ছুটির ব্যবস্থা করতে হবে।
যেন তারা দেশে কিংবা বিদেশে গিয়ে যে কাজে নিয়োজিত আছেন তাতে নিত্য নতুন যে গবেষণা হচ্ছে তার ফল নিজের কাজে সফলভাবে যোগ করতে পারেন। সকল নাগরিকের জন্য উন্নত মানের শিক্ষা আর শিক্ষকদের সর্বোচ্চ সুবিধা দিতে গেলে যে অর্থ সম্পদের দরকার তা কি কিউবার আছে? উত্তর দিচ্ছেন ফিদেল। যখন সরকারি কোষাগার নিয়ে নয়ছয় করা বন্ধ হবে, যখন সরকারি কর্মকর্তারা বড় বড় কোম্পানির কাছে ঘুষ নিয়ে রাষ্ট্রের কাছে প্রদেয় কোম্পানিগুলোর কর মওকুফ করা বন্ধ করবে, দেশের বিশাল এবং বিপুল সম্পদ যখন সঠিকভাবে ব্যবহার করা হবে, যখন আমরা আর ট্যাঙ্ক আমদানি করব না, কিনব না বোমা ফেলার যন্ত্র কিংবা বন্দুক, যেখানে আমাদের দেশে অনুপ্রবেশকারী কোনো শত্রুপক্ষ নেই যাদের বিরুদ্ধে এই অস্ত্রগুলো ব্যবহৃত হবে, তারপরেও কেনা হচ্ছে কেবল দেশেরই মানুষের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, যখন দেশের জনগণকে হত্যা করার বদলে শিক্ষিত করার ভাবনা জাগ্রত হবে, তখন এই সমস্ত কাজ সমাধা করার জন্য যথেষ্ট অর্থের ব্যবস্থা হয়ে যাবে। এটা যে কথার কথা নয় তা ফিদেলরা প্রমাণ করেছেন বিপ্লবী ক্ষমতার মধ্য দিয়ে কিউবাকে বদলে দিয়ে। শিক্ষা ও চিকিৎসায় দেশের সব নাগরিকের জন্য বিশ্বের অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করতে কিউবার সম্পদের অভাব হয়নি, কোথাও ঋণ করতে হয়নি, বিশ্ব মহাজনদের ফাঁদে পড়তে হয়নি। যাদেরকে বিনা বিচারে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে বাতিস্তা বাহিনী, তাদের সম্পর্কে আদালতে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে ফিদেল বলেছিলেন, একদিন এই মানুষগুলো মাটি ফুঁড়ে জেগে উঠবে। ঠিকই জেগে উঠেছে, যা একদিন অসম্ভব মনে হতো অনেকের কাছে, সেটাই সম্পন্ন করেছে জীবন্ত মানুষেরা, দুর্বৃত্তদের হাত থেকে কিউবাকে মুক্ত করেছে। ইতিহাস আমাকে মুক্তি দেবে এই বক্তৃতাটি এখনও যে সারা দুনিয়ার মানুষের জন্য অনুপ্রেরণার উৎস, তার কারণ এর মধ্যে মানুষের অন্তর্গত অপরাজেয় শক্তির ডাক আছে। এর পাঠে মানুষে মানুষে সেই শক্তি সঞ্চারিত হয়। এতে যে লক্ষ্যের কথা বলা হয়েছিল 1953 সালে, 6 বছরের মাথায় বাতিস্তা সরকারকে উচ্ছেদ করে তার বাস্তবায়ন শুরু হয়েছে। কিউবা প্রতিষ্ঠা করেছে বিশ্বের সব মানুষের জন্য এক চিরপ্রেরণার স্বপ্নভূমি। মূল বইটা শুরু করার আগে আরও কিছু তথ্য আমি পাঠকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। 2016 সালের 26 নভেম্বর ফিদেল ক্যাস্ট্রো মারা যান। এই বইটির যে পটভূমি সেটি আবারও আপনাদের বলে রাখি। 1953 সালের জুলাই মাসের 26 তারিখে স্বৈরাচারী ফুলহেন্সিও বাতিস্তা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের অংশ হিসেবে মনকাদা ব্যারাকে আক্রমণের ফলে ফিদেল ক্যাস্ট্রোকে বিচারের আওতায় আনা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে তাকে 26 বছরের জন্য কারাগারে নিক্ষেপ করার আগ মুহূর্তে আদালতে দেওয়া 4 ঘন্টার বক্তৃতায় এই বইটা। অভিযুক্ত ফিদেল ক্যাস্ট্রো নিজেই নিজের আইনজীবী হিসেবে আত্মপক্ষ সমর্থন করার সময় এই বক্তব্যটি হাজির করেছিলেন, যেটা পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়। বইটির ইংরেজি শিরোনাম হিস্ট্রি উইল অ্যাবসলভ মি, যেটি বাংলায় অনুবাদ করা হয়েছে ইতিহাস আমাকে মুক্তি দেবে। তাহলে শুরু করছি মূল বইটি, ইতিহাস আমাকে মুক্তি দেবে। সম্মানিত বিচারকগণ, কোনোদিন কোনো আইনজীবীকে এত কঠিন পরিস্থিতির মধ্যে তার পেশাদারি দায়িত্ব পালন করতে হয়নি। কখনো একজন অভিযুক্তকে বিপদে ফেলতে স্বতঃপ্রণোদিত হয়ে এত অনিয়ম করা হয়নি। এই মামলায় বিবাদী পক্ষের আইনজ্ঞ এবং অভিযুক্ত ব্যক্তি ঘুরে ফিরে একই মানুষ, অথচ একজন আইনজীবী হিসেবে মামলার অভিযোগপত্রটি এক নজর দেখার সৌভাগ্য পর্যন্ত তিনি অর্জন করেননি। অভিযুক্ত ব্যক্তিকে গত ৭৬ দিন ধরে একটি স্থানে একাকী অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। যাবতীয় মানবিক এবং আইনি অধিকার থেকে বঞ্চিত করে তাকে করা হয়েছিল সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদের সামনে যিনি কথা বলছেন, সর্বান্তকরণে তিনি অহংকারী হতে ঘৃণা বোধ করেন। এই আদালতে নানা রকম লোক দেখানো লোকাচার আর চাঞ্চল্যের প্রতি আকৃষ্ট হবার মতো মানসিক পরিস্থিতি বা মেজাজও তার নেই। আজকে আমি যদি অভিযুক্ত হয়েও আদালতের সামনে আত্মরক্ষার জন্য ওকালতি করার সিদ্ধান্ত নিয়ে থাকি, তবে তা করছি কেবল দুটি কারণে। প্রথমত,
মামলা চলাকালে অভিযুক্ত হিসেবে আইন অনুযায়ী আমার যে সাহায্য পাওয়ার কথা তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। আর দ্বিতীয়ত, এরকম একটি পরিস্থিতিতে একমাত্র সেই ব্যক্তি এত গভীরভাবে আহত হতে পারে যে তার দেশকে পরিত্যক্ত হতে দেখেছে সুবিচার সেখানে আপাদমস্তক কতটা পদদলিত হয়। একমাত্র সেই মানুষই কোনো একদিন এইভাবে উচ্চারণ করতে পারে, বলতে পারে সেই কথা যা তার রক্ত থেকে ঝর্ণার মতো অবারিত নেমে আসে, উৎসারিত হয় তার সাহস ও সংকল্পের গোড়া থেকে। আদালতে আমার পক্ষে দাঁড়ানোর জন্য সহৃদয় কমরেডদের কোনো কমতি ছিল না। তাছাড়া হাভানা বার অ্যাসোসিয়েশন এই মামলায় আমাকে সহায়তা করার জন্য সাহসী ও দক্ষ আইনজ্ঞ ডক্টর হেরহে পাগলিয়েরিকে নিয়োগ করেছেন। শহরের আইনজ্ঞদের মধ্যে প্রধান তিনি। সে যাই হোক, বাস্তবতা হলো তাকে তার পেশাগত কাজ করতে দেয়া হয়নি। যতবারই তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, কারাগারের দরজা তার মুখের উপরে বন্ধ করে দেয়া হয়েছে। শেষ পর্যন্ত 1.5 মাস পরে একবার আদালতের হস্তক্ষেপের মাধ্যমে তিনি আমার সঙ্গে মাত্র 10 মিনিটের সাক্ষাতের অনুমতি পান, তাও আবার মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সির অর্থাৎ SIM-এর একজন সার্জেন্টের উপস্থিতিতে। এ কথা কে না জানে যে মামলার উকিলের তার মক্কেলের সঙ্গে নিভৃতে কথা বলার অধিকার রয়েছে, আর এই অধিকারকে পৃথিবী জুড়ে মানুষ সম্মান করে, যেন মামলাটি মানবিক হয়, যেন হয় আইনসম্মত। কিন্তু কেবল এই মামলায় কিউবার একজন যুদ্ধবন্দীর সঙ্গে সেই আচরণটি করা হয়নি, বরং তাকে সইতে হয়েছে কৃপাহীন নিপীড়ন, যা পৃথিবীর কোনো আইন দ্বারাই সমর্থনযোগ্য নয়। আত্মপক্ষ সমর্থনে মৌখিক শুনানির জন্য প্রস্তুত হতে যে পরিকল্পনা দরকার, সেই আলোচনার জন্য আইনজ্ঞের সঙ্গে আমার জরুরি সাক্ষাতের সময়ে যে জঘন্য গোয়েন্দাগিরি করা হয়েছে, তা না ডক্টর পাগলিয়ারি সহ্য করতে পারছিলেন, না আমি। তারা কি আগেভাগেই জেনে নিতে চেয়েছিলেন যে মনকাদা ব্যারাকের ঘটনাকে কেন্দ্র করে নিখুঁত মিথ্যার যে জাল বোনা হয়েছে, সেই জালের কিছু সুতো ছেঁড়ার জন্য আমার ঠিক কোন পথে যাব আমরা? তারা কি জানতে চান যে কিভাবে সেই ভয়ানক সত্য আমরা সবার সামনে উন্মোচন করতে যাচ্ছি, যা তারা দীর্ঘদিন ধরে সফলভাবে গোপন করে আসছেন? আর এই সমস্ত কারণে ঠিক তখনই আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে আমার পেশাদারি জীবনের, যা কিনা একজন আইনজীবীর, অধিকারকে কাজে লাগিয়ে আত্মপক্ষ সমর্থনের দায়িত্ব আমার নিজেকেই নিতে হবে। এই সিদ্ধান্ত তখন আড়িপাতা একজন সার্জেন্ট শুনে ফেললেন, আর সোজা গিয়ে তিনি তার উচ্চপদস্থের কানে তা তুলেও দিলেন, উস্কে দিলেন একটি ভয়ঙ্কর উৎকণ্ঠাকে। দেখে শুনে মনে হচ্ছিল ভেঙচি কাটতে কাটতে এক ক্ষুদে শয়তান বলছে যে চমৎকারভাবে গড়া তাদের পরিকল্পনার ঢিবিতে আমি কেমন করে পানি ঢেলে দিতে যাচ্ছি। সম্মানিত বিচারক, আপনি ভালো করেই জানেন দীর্ঘকাল ধরে কিউবায় প্রতিষ্ঠিত নিয়মকানুন থেকে আমাকে বঞ্চিত করবার জন্য আমার উপরে কত ভয়ানক চাপ দেয়া হয়েছে। আদালত কিছুতেই সম্পূর্ণভাবে আত্মরক্ষাহীন একজন অভিযুক্তের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র সমর্থন করতে পারে না। অভিযুক্ত নিজেই এখন যেখানে এই মামলায় নিজের পক্ষে ওকালতি করার অধিকারটি ব্যবহার করছেন, তাই কোনো অবস্থাতেই তিনি যা বলতে চান তা প্রকাশ করাতে তাকে আর নিবৃত্ত করা সম্ভব নয়। আমার ধারণা, সর্বপ্রথমে একটি কথা ব্যাখ্যা করা অবশ্য প্রয়োজনীয়, আর তা হলো যে ভয়ঙ্কর আর তীব্র একাকিত্বে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। কি ছিল তার কারণ, সেটা বলা প্রয়োজন। আমাকে মৌন করে রাখবার দরকার পড়েছিল কেন, বলতে হবে। আমাকে হত্যা করার গোপন পরিকল্পনার পেছনে কি ছিল মূল উদ্দেশ্য, সেই ষড়যন্ত্র সম্পর্কে আদালতও যথেষ্ট অবগত আছে। আমাকে জানাতে হবে সেই সব গুরুতর বিষয় যা যত্ন করে জনগণের আড়ালে রাখা হয়েছে। আর এই মামলা চলাকালে যে সমস্ত অদ্ভুত ব্যাপার ঘটেছে, তার পেছনের পটভূমিও আমাকে বর্ণনা করতে হবে। আমি এই বিষয়গুলো সর্বোচ্চ স্পষ্টতায় বিবৃত করব বলে প্রস্তাব করছি। আপনারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে এই মামলাটি আমাদের প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা। যদি এই কথা সত্যিকার অর্থেই আপনারা বিশ্বাস করেন, তবে এই মামলার মাধ্যমে নিশ্চয়ই নিজেদের কর্তৃপক্ষের গায়ে অযাচিত দাগ লাগতে দিতে চান না। অবশ্যই চান না এই মামলাটির কারণে আপনাদের মর্যাদাহানি ঘটুক। আদালতের প্রথম শুনানি হয়েছিল সেপ্টেম্বরের 21 তারিখে।
এই বিচারালয়ের কক্ষে অত্যন্ত ঘৃণ্যভাবে 100 উটকো মেশিনগান এবং বেয়োনেট ঘিরে থাকা অবস্থায় আসামির কাঠগড়ায় 100-র বেশি লোককে বসিয়ে রাখা হয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগেরই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। অপরাধে লিপ্ত হতে পারে এই সন্দেহে কিংবা সরকারের বিরোধিতা করতে পারে এই ভাবনা থেকে তাদেরকে বহু দিন ধরে আটকাবস্থায় রাখা হয়েছিল। কারাগারে নিপীড়ন চালানো নির্ধারিত স্থানে তারা দীর্ঘদিন ধরে অত্যাচার আর গালিগালাজ সহ্য করে এসেছে। কিন্তু অভিযুক্তদের মধ্যে বাকিরা, তারা সংখ্যায় যদিও কম, তবে সাহসী এবং দৃঢ় সংকল্পবদ্ধ। স্বাধীনতার যুদ্ধে তাদের অংশগ্রহণের কথা গৌরবের সঙ্গে স্বীকার করতে তারা সদা প্রস্তুত। আত্মোৎসর্গের অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করার জন্য তারা তৈরি। যারা এই মামলায় জড়িয়ে অবলীলায় নিজের ভিতরে অনাস্থা ঘনীভূত হতে দেখেছে, কারাগারের অত্যাচারের থাবাকে মোচকে ভেঙে দিতে তারা প্রস্তুত। তারা তৈরি আছে যারা একসময় যুদ্ধ আর সংগ্রামে একে অন্যের পাশে ছিল। আজ আরেকবার নিজেদের জন্য সুবিচার আনয়নের লক্ষ্যে আমরা সত্য আর কলঙ্কের ভয়ানক যুদ্ধে একত্রে লিপ্ত হব। বিদ্যমান শাসন ব্যবস্থা এত বড় নৈতিক বিপর্যয়ের জন্য কখনোই প্রস্তুত ছিল না। এত সব মিথ্যা অভিযোগ কি করে সহ্য করা যায়, যখন কিনা এত এত তরুণ তাদের সমস্ত কিছু ঝুঁকির মুখে ফেলতে প্রস্তুত? বন্দিত্ব, অত্যাচার, এমনকি প্রয়োজনে মৃত্যুও মেনে নিতে রাজি, কেবলমাত্র আদালতের সামনে সত্য প্রকাশের জন্য। তখন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তাকে কিভাবে গোপন করা যায়? প্রথম শুনানিতে আমাকে সাক্ষী হিসেবে আদালতে ডাকা হয়েছিল। 2 ঘণ্টা ব্যাপী আইনজ্ঞ এবং বাদী পক্ষের 20 জন আইনজীবী আমাকে জেরা করেছেন। উপযুক্ত কারণ এবং সংখ্যা বর্ণনা করে তাদেরকে আমি প্রমাণ দেখাতে সক্ষম হয়েছি যে কিভাবে অর্থ ব্যয় করা হয়েছিল। বলেছি কি উপায়ে সেই অর্থ এবং অস্ত্র সংগ্রহ করা হয়েছিল। কিছুই লুকাইনি আমি। সত্যি কথা বলতে, এই প্রজাতন্ত্রে এমন আত্মোৎসর্গের ইতিহাস অভূতপূর্ব। যে লক্ষ্য আমাদেরকে এই সংগ্রামে লিপ্ত হতে অনুপ্রাণিত করেছে তা আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি। মতৈক্য থাকা সত্ত্বেও প্রতিপক্ষের সঙ্গে যে মানবিক ও উদার আচরণ করা হয়েছে তার বর্ণনা করেছি। আমি যদি সত্য প্রকাশের উদ্দেশ্যে সফল হই, দেখাতে পারি যে এই মামলায় যাদেরকে মিথ্যার উপরে নির্ভর করে জড়ানো হয়েছে তারা না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত, তবেই বীর কমরেডদের কাছে আমার ঋণ শোধ হবে। এই বিষয়ে আরেকটি কথা অবশ্যই বলতে পারি যে কাজের জন্য কমরেডরা আজকে এই বন্দিত্ব এবং অত্যাচারের পরিণতি সহ্য করছে, তার কারণ হিসেবে কখনোই তারা দেশপ্রেমিক বা বিপ্লবী হওয়াকে দোষারোপ করবে না। কারাগারে বন্দি থাকার সময়টাতে আমি কখনো আমার কমরেডদের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি, কিন্তু হলফ করে বলতে পারি যে আমাদের স্বপ্ন অভিন্ন। সত্যি কথা বলতে কি, বহু মানুষ যখন নিজেদের হৃদয়ে একই আদর্শ বয়ে বেড়ায়, তখন কোনো শক্তি তাদের পৃথক করতে পারে না। কারাগারের দেয়াল পারে না তাদের আলাদা করতে। এমনকি কবরের উপরের আয়তকার ঘাসের স্তরও তাদের দূরে সরাতে পারে না। একটি ছোট্ট স্মৃতি, অটুট এক মনোবল, একটি আদর্শ, একটি নীতি, একটি চেতনা, একই আত্মসম্মানবোধ তাদেরকে একটিমাত্র অস্তিত্ব হিসেবে ধারণ করে। মনকাদা ব্যারাকস যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ল, ঠিক তখন থেকে সরকার সেখানে মিথ্যার ইমারত নির্মাণ করতে আরম্ভ করল। বাদীপক্ষ বুঝতে পারল যে এতগুলো মানুষকে কেবল প্ররোচনা কিংবা উস্কানি দেওয়ার অজুহাতে বন্দি করে রাখা অসম্ভব, আর তাই তাদের সাময়িক মুক্তির জন্য প্রস্তাব রাখা হলো। প্রথম শুনানির দিনে আমার সাক্ষ্য শেষে আদালতের কাছে আমি আসামির কাঠগড়া ছেড়ে আইনজীবীদের সঙ্গে গিয়ে বসার অনুমতি চেয়েছিলাম। আদালত অনুমতি দিয়েছিল, আর ঠিক তখনই এই মামলায় যা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে মনে করি তা আমি উপলব্ধি করেছিলাম। বিদ্যমান সরকার আমার কমরেডদেরকে অবরোধের লক্ষ্যে যে কাপুরুষোচিত, দুর্বিষহ এবং প্রতারণাপূর্ণ মিথ্যার জাল বুনেছে তাকে সরাসরি অস্বীকার করতে হবে। কারাগারে কমরেডদের উপরে বরাবর যে বর্বর আর বীভৎস অত্যাচার চলেছে উন্মোচিত করতে হবে তার অকাট্য প্রমাণ। এই জাতি তথা এই পৃথিবীর কাছে প্রকাশ করতে হবে যে অসীম দুর্ভাগ্যের শিকার কিউবার মানুষেরা ইতিহাসের নিষ্ঠুরতম এবং সবচেয়ে অমানবিক নিপীড়ন ভোগ করছে। সেপ্টেম্বরের 22 তারিখে দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়েছিল।
তখন পর্যন্ত মাত্র 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। মানসানিয়ে ও এলাকায় হত্যার বিষয়টা তারা নিশ্চিত করেছে। ওই এলাকা যে ক্যাপ্টেনের হুকুমে চলেছিল তার নির্দিষ্ট দায়িত্ব এবং কার্যকলাপ বর্ণনা করেছে তারা। আরও 300-র বেশি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি আছে। তার আগেই এই যে এত এত বিভ্রান্তিকর তথ্য ও প্রমাণ দেয়া হচ্ছে, বিষয়টি কেমন দাঁড়াবে যদি আমি নিজে ওই একই সেনা সদস্যদের পাল্টা সাক্ষ্য গ্রহণ করার সুযোগ পাই, যারা নিজেরাই সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত? সরকার কি দর্শক শ্রোতাপূর্ণ আদালতে আমাকে এই সাক্ষ্য গ্রহণের সুযোগ দেবে? এই দ্বীপের সমস্ত সাংবাদিক এবং বিচারকের সামনে যদি সাক্ষ্য গ্রহণ করতে চাই তবে? আর যদি চাই বিরোধী দলের নেতাদের সামনে, যাদেরকে মোটা বুদ্ধিতে আসামির কাঠগড়ায় ঠিক পাশেই বসানো হয়েছে, যেখানে থেকে তারা সাক্ষ্য প্রদানের প্রতিটি বাক্য পরিষ্কার শুনতে পাবে? তারা হয়তো ওই জেরা শোনাচ্ছে এই আদালতের সমস্ত বিচারক সহ পুরা ইমারতটি বোমা মেরে উড়িয়ে দেয়াকে সহজ বলে মনে করবে। আর তাই কুচক্রীরা একটি প্রক্রিয়া উদ্ভাবন করেছে, যার মাধ্যমে তারা আমাকে এই বিচার কাজ থেকে দূরে রেখে নিজেরাই সিদ্ধান্তে আসতে পারে। শুক্রবার সেপ্টেম্বরের 25 তারিখ রাতে তৃতীয় শুনানির ঠিক আগে কারাগারে নিযুক্ত 2 জন ডাক্তার আমাকে দেখতে এসেছিলেন। তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা ভীষণ বিব্রত। আমরা আপনার শারীরিক পরীক্ষা করতে এসেছি, তারা বলেছিলেন। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, আমার স্বাস্থ্য নিয়ে কে এত বেশি চিন্তিত হয়ে পড়েছেন বলুন তো? আর কথা বলতে বলতেই আমি বুঝতে পেরেছিলাম যে তারা সত্যিকার অর্থে আমার কাছে কেন এসেছেন। তারা আমার সম্মান রক্ষা করতে পারেননি বলে তাদের দুর্দশার কথা আমার কাছে ব্যাখ্যা করেছেন। আর তখন সেই রাতের বেলায় কর্নেল চাবিনো হঠাৎ করে আমার কারাগারের ওই ঘরে উদয় হলেন। তিনি ডাক্তারদের বললেন যে আমি নাকি এই মামলার মাধ্যমে দেশের সরকারের মারাত্মক ক্ষতি করতে যাচ্ছি। চাবিনো তাদের নির্দেশ দিলেন একটি প্রত্যয়নপত্রে সই করে জানিয়ে দিতে যে আমি অসুস্থ, আর তাই শুনানির সময়ে আদালতে হাজির হওয়া আমার পক্ষে সম্ভব নয়। ডাক্তার 2 জন আমাকে অবলীলায় বলেছিলেন যে তারা তাদের পেশা এবং দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন, এমনকি পরবর্তীকালের অবধারিত যন্ত্রণা ভোগকে মেনে নিতেও তাদের কোনো আপত্তি নেই। তারা আমাকে বলেছিলেন যে বিষয়টি আমার হাতে তুলে দিলেন, আমি যেন সিদ্ধান্ত নেই যে তাদের কি করা উচিত। আমার মনে হলো তাদেরকে দ্বিধাহীনভাবে নিজের জীবন ধ্বংস করতে বলা আমার জন্য কঠিন, কিন্তু আমি নিজেও কোনো অবস্থাতেই তাদেরকে অন্যায় আদেশ পালন করতে বলতে পারি না। তাই এই সিদ্ধান্তটি তাদের দায়িত্ব জ্ঞানের ওপরে ছেড়ে দিলাম। আমি তাদের কেবল এইটুকু বললাম, আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের কি করতে হবে, আমি জানি আমারটা। কারাগারের ঘরটি ছেড়ে চলে যাবার পরে তারা প্রত্যয়নপত্রে সই করেন। আমি জানি তারা এটা করেছিলেন কেবল সরল বিশ্বাসের খাতিরে। তারা হয়তো বিশ্বাস করতেন যে সেটি আমার জীবন বাঁচানোর একমাত্র উপায়। আমার জীবনের নিশ্চয়তা গুরুতর বিপদের সম্মুখীন বলে তারা ধরে নিয়েছেন। তাদের সঙ্গে আমার কথোপকথন গোপন রাখতে আমি বাধ্য নই। আমি যদি কারো প্রতি দায়বদ্ধ হই তবে তা কেবল সত্যের প্রতি। ভালো মানুষ ডাক্তারদের সম্পর্কে সত্য প্রকাশ করলে তাদের জাগতিক জীবনের নানান ক্ষতি হতে পারে, কিন্তু আমি কেবল তাদের সম্মান কলুষিত হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছি, যেটাকে আমি অধিক গুরুত্বপূর্ণ মনে করি। সেই রাতে আমি তাদের পরিকল্পনাটি বর্ণনা করে আদালতের কাছে একটি চিঠি লিখি। এই যে সম্পূর্ণ সুস্থ আমাকে পরীক্ষা করে দেখার জন্য 2 জন চিকিৎসককে পাঠানো হলো। আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি, এই মামলায় জিততে হলে আমাকেও যদি এরকম কৌশলের আশ্রয় নিতে হয় তবে আমি এখানে 1000 বার হাঁটতে রাজি আছি। এই ভ্রষ্ট আর অধপতিত কৌশলে নির্দোষকে দোষী প্রমাণের ঘৃণ্য ফন্দির বিরুদ্ধে একাকী লড়ে যাবার সংকল্প প্রমাণের জন্য আমি আমার নিজের কথাগুলোর সঙ্গে আমার গুরুদের মধ্যে একজনের কথাও যোগ করে দিলাম। একটি মাত্র যুক্তি, এমনকি গুহার গহীন থেকে উত্থিত হলেও তার ক্ষমতা একটি আস্ত সেনাবাহিনীর চেয়েও বেশি। আদালত অবগত আছে যে ডাক্তার এর্নান্দেজ সেপ্টেম্বরের 26 তারিখে তৃতীয় শুনানিতে আদালতকে যে চিঠি পেশ করেছিলেন, আমি সেই চিঠির কথাই উল্লেখ করলাম।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও আমি তাকে সেটি পৌঁছে দিতে সক্ষম হই। চিঠিটির কারণে সঙ্গে সঙ্গেই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর্নান্দেস ডাক্তারকে তখনই বন্দিত্বের শাস্তি প্রদান করা হয়, আর আমি এমনিতেও তখন যোগাযোগবিহীন। তারপরেও আমাকে কারাগারের সবচেয়ে অস্পৃশ্য অদেখা প্রকোষ্ঠে নিয়ে রাখা হলো। ঠিক ওই সময়টা থেকে সমস্ত বন্দীকে আদালতে নিয়ে যাবার আগে পা থেকে মাথা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হতো। সেপ্টেম্বরের ২৭ তারিখে আদালতের ঠিক করা দুজন চিকিৎসক প্রত্যয়ন করেছিলেন যে আমি সত্যিকার অর্থেই সুস্থ। তারপর আদালত বারংবার নির্দেশ দেওয়া সত্ত্বেও আমাকে আর কোনো শুনানিতে উপস্থিত করা হয়নি। তার চেয়ে বড় কথা, অসংখ্য অচেনা মানুষ দিনের পর দিন মিথ্যায় ঠাসা শত শত প্যামফ্লেট চারিদিকে ছড়িয়ে দিচ্ছিল, যাতে বলা হয় কারাগার থেকে আমাকে উদ্ধারের কথা। গর্ধবের মতো এই কাজ তারা করেছে কেবল আমাকে শারীরিকভাবে এই কারাগারে অনুপস্থিত দেখানোর জন্য, বোঝানোর জন্য যে আমি এখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম। তবে আমার সদা সতর্ক শুভাকাঙ্ক্ষীদের কারণে এই জঘন্য পরিকল্পনা ভেস্তে গেছে। আর প্রথম যখন আইনগতভাবে ওই বিবৃতিটি ভুয়া প্রমাণিত হয়েছিল, তখন এই সরকার কেবল একটি উপায়ে আমাকে আদালতের শুনানিতে উপস্থিত হতে বাধা দিতে শুরু করল। তা হলো আদালতের নির্লজ্জ অবমাননা। এটা ছিল এক ভয়ানক পরিস্থিতি। মহামান্য বিচারক, আমাদের দেশে ঠিক এই রকম একটি সরকার বিদ্যমান যে একজন অভিযুক্ত মানুষকে আদালতে উপস্থিত করাতে ভয় পায়, যে শাসন ব্যবস্থা রক্তে রঞ্জিত আর সন্ত্রাসে পরিপূর্ণ। সেই একই শাসন ব্যবস্থা অরক্ষিত একজন বন্দীর, একজন অস্ত্রহীনের, অপবাদে দুষ্ট একজন হতভাগার, একাকী একজন মানুষের দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয় দেখে ভয়ে কুঁকড়ে যায়। আর তাই সমস্ত কিছু থেকে বঞ্চিত করার পরে শেষ পর্যন্ত তারা আমাকে এমন এক মামলায় উপস্থিত হওয়া থেকে বঞ্চিত করতে চাচ্ছে, যে মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি আমি নিজেই। লক্ষ্য করুন, এই ঘটনাটি তখন ঘটছে যখন মানুষের ব্যক্তিগত অধিকার বলে কিছু নেই এবং জনশৃঙ্খলা আইন আর রেডিও বা সংবাদপত্রের উপরে নিষেধাজ্ঞা আইন চূড়ান্তভাবে কার্যকর। এই সরকার কি এতটাই ভয়ানক আর অবিশ্বাস্য অপরাধ করেছে যে একজন অভিযুক্ত মানুষের কণ্ঠস্বরকে এত ভয় পায়? আমি বরাবর ধৃষ্টতা এবং অপমানের মধ্যে বসবাস করেছিলাম। এটা ঠিক তেমনই যা দিনের পর দিন সেনাবাহিনীর লোকেরা আপনার প্রতি প্রদর্শন করছেন। মহামান্য আদালত, যতবার এই আদালত আমাকে অমানবিক একাকিত্বে রাখতে বারণ করেছে, যতবার আদালত আমার ন্যূনতম প্রাথমিক অধিকারকে সম্মান করতে আদেশ দিয়েছে, যতবার এই আদালত আমাকে এখানে উপস্থিত করানোর নির্দেশ দিয়েছে, ততবারই অবমাননার শিকার হয়েছে। তার চেয়েও পরিতাপের বিষয় হলো, এই আদালতের মান্যগণ্যদের সামনে প্রথম এবং দ্বিতীয় শুনানির দিনে একজন প্রেটোরিয়ান পাহারাদার আমার ঠিক পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যেন আমি একেবারেই কারো সঙ্গে কোনো কথা বলতে না পারি। এমনকি খাবারের লম্বা বিরতিতেও সে দাঁড়িয়েছিল। সোজা কথায় কেবলমাত্র মহামান্য আদালতের আড়ালে, কারাগারের ভিতরে নয়, আপনার উপস্থিতিতেই এই ভরা আদালতে আপনার অধ্যাদেশ, আপনারই হুকুমের বিরোধিতা করা হয়েছে। পরবর্তী শুনানির দিনে এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করব। এটা আগেই ভেবে রেখেছিলাম। মহামান্য আদালতের প্রাথমিক অধিকার হরণের প্রসঙ্গটি তুলব, কিন্তু আমাকে আর কখনোই এখানে উপস্থিত করা হয়নি। আর যদি এই অশেষ অসম্মানের পরেও তারা আমাকে সহ এতগুলো মানুষকে অভিযুক্ত হিসেবে আজ আপনার সামনে উপস্থিত করে থাকে, কেবল আইনের দোহাই দিয়ে কারাগারে ধাক্কা মেরে ঢুকিয়ে দেবার জন্য, যেভাবে তারা এবং কেবল তারাই আইন ভাঙছে সেই মার্চ মাসের 10 তারিখ থেকে, এই প্রক্রিয়ার মাধ্যমে তারা যেভাবে আপনার উপরে চাপ প্রয়োগ করছে, তা সত্যি দুঃখজনক। লাতিন প্রবচন সিদান্ত আর্মা তোগাই, অর্থাৎ সেনা ক্ষমতা দমে গিয়ে বেসামরিক ক্ষমতাকে উদ্বুদ্ধ করুক। এই মামলায় কোনো কারণে কোথাও অনুসরণ করা হয়নি এই প্রবচনটি। আমি আপনার কাছে এই বিষয়টি আমলে রাখার আকুল আবেদন জানাই। আরও বলতে গেলে বলা যায়, এই ধরনের কৌশল যে কোনো মামলার ক্ষেত্রে একেবারেই অকার্যকর। আমার সাহসী কমরেডরা দেশপ্রেমের অভূতপূর্ব অনুভূতিতে সাড়া দিয়ে নিজেদের দায়িত্ব পুরোপুরি পালন করেছে। হ্যাঁ, আমরা কিউবার স্বাধীনতার জন্য লড়াই করছি
এবং এই কাজ করার জন্য আমরা এতটুকু লজ্জিত নই। একের পর এক এই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এই কথাটি তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তারপর আদালতে জানার তাগিদে প্রশংসনীয় সাহস নিয়ে তারা আমার ভাইদের শরীরের উপরে যে বীভৎস অত্যাচার চালানো হয়েছে তার বর্ণনা করেছে। কারাগারের প্রকোষ্ঠে বসেও এই আদালতে কি চলছে তা পুঙ্খানুপুঙ্খভাবে আমার জানা হয়ে যায়। এই খবর সরবরাহের জন্য বনিয়াত জেলখানার বন্দীদের ধন্যবাদ। সব রকমের হুমকির মুখে মানুষগুলো দিনের পর দিন বিভিন্ন সংবাদপত্রের প্রয়োজনীয় অংশ আর দরকারি খবর অকপটে আমার কাছে সরবরাহ করেছে। আর এভাবেই তারা তাবোদা বা ওয়ার্ডেনে তাদের উপরে ঘটা অমানবিক এবং নীতিহীন অত্যাচারের প্রতিশোধ নিয়েছে। তারা প্রতিশোধ নিয়েছে তাদের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত লেফটেন্যান্ট রোজাবেলের ওপরে, যিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের ব্যক্তিগত বাড়ি বানানোর কাজে তাদেরকে ব্যবহার করেছেন। উপরন্তু কারাগারের খাদ্যের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে তাদেরকে অভুক্ত রেখেছেন। বিচার কাজ যত এগোতে থাকল, এই মামলায় জড়িত মানুষগুলোর ভূমিকা ততই বদলে যেতে লাগল। যারা অপরাধের বিচার চাইতে এসেছিল তারাই অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হলো এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হয়ে দাঁড়ালো অভিযোগকারী। বিপ্লবীরা সেই জন নন যাদেরকে মামলার মাধ্যমে আবিষ্কার করা হয়েছে, বরং এর মাধ্যমে চিরজীবনের জন্য ভয়ানক এক দানব আবিষ্কৃত হয়েছে, যার নাম বাতিস্তা। তরুণ সাহসী বীরদের দোষী সাব্যস্ত করতে পারার গুরুত্ব হয়তো সামান্যই, কিন্তু কি হবে যদি কাল জনগণ ওই স্বৈরশাসক এবং তার দোসরদের অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়? আমাদের দলের লোকদের যে পাইন্স দ্বীপের কারাগারে পাঠানো হয়েছিল, সেখানকার দুর্গের বৃত্তাকার সিঁড়িগুলোতে দীর্ঘদিনের অতৃপ্ত আত্মার মতো অগন্তি দুর্ভাগার আহাজারি শব্দ এখনও ঘুরে ঘুরে প্রতিধ্বনিত হয়। আমাদের তরুণদের সেখানে পাঠানো হয়েছিল ভালোবাসবার স্বাধীনতা ভোগের শাস্তি স্বরূপ। তাদের দেয়া হয়েছিল অবরোধের তিক্ত অভিজ্ঞতা, সমাজ থেকে করে ফেলা হয়েছিল পৃথক, ওপরে নেওয়া হয়েছিল পারিবারিক বন্ধন থেকে, আর স্বদেশ থেকে করা হয়েছিল নির্বাসিত। এখনও কি আপনাদের কাছে পরিষ্কার নয় যা আমি আগেই উল্লেখ করেছি যে এরকম একটি পরিস্থিতিতে সেই মানুষদের একজনের পক্ষে এই মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা কতটা কঠিন, কতটা ভিন্ন মতের কাজ? একের পর এক ঘোলাটে এবং আইন বিরোধী ষড়যন্ত্রের পরে যারা মামলা পরিচালনা করছিলেন তাদের ইচ্ছায় এবং যারা বিচার করছিলেন তাদের দুর্বলতায় আমার ঠাঁই হয়েছে বেসামরিক হাসপাতালের একটি ছোট্ট ঘরে, যেখানে আমাকে আনাই হয়েছে গোপনে জিজ্ঞাসাবাদ করার জন্য, যেন আমার কণ্ঠস্বর কেউ শুনতে না পায়, যেন আমার টুটি চেপে ধরে সহজেই কণ্ঠরোধ করা যায়। আর এভাবে অন্য কেউ জানতে পারবে না আমি সত্যি কী বলতে চাই। কেন আমার সঙ্গে এমন করা হলো, যেখানে আজ সম্মানিত বিচারকগণ সন্দেহাতীতভাবে সুবিচার প্রতিষ্ঠার আশায় একত্রিত হয়েছেন? ওই প্রহসনের চেয়ে এখানেই কি বিচার সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় না? আপনাদের সতর্ক করতেই হবে আমাকে। পাহারাদারে ঘেরা আর বেয়নের তাক করে রাখা অবস্থায় হাসপাতালের একটি ছোট্ট ঘরে বসে সুবিচার প্রতিষ্ঠিত করতে চাওয়াটা বোকামি। নাগরিকদের কাছে এটাই প্রতীয়মান হলো যে আমাদের বিচার ব্যবস্থা অসুস্থ, আর তার চেয়েও বড় কথা তারা জানল যে আমাদের বিচার ব্যবস্থা অবরুদ্ধ। আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমাদের আইনে বিচার সংক্রান্ত কাজটি যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হতে হবে তা হল প্রকাশ্য শুনানি, আর সেই বিচার কাজে এই আদালতে সাধারণ মানুষকে উপস্থিত হতে বাধা প্রদান করা হয়েছে। উপস্থিত শ্রোতার মধ্যে বেসামরিক বলতে আছেন 2 জন আইনজীবী এবং 6 জন রিপোর্টার। তারা আবার এসেছেন ওই সমস্ত সংবাদপত্র থেকে যাদের পত্রিকায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের প্রভাবের কারণে আমি যা বলবো তার একটি শব্দও ছাপা হবে না। সুতরাং আমি বুঝতে পারছি আমার কথা শোনার মতো একমাত্র যারা এই কক্ষে এবং করিডোরে উপস্থিত আছেন তারা হলেন প্রায় 100 সৈন্য এবং সামরিক কর্মকর্তা। তাদের আন্তরিক এবং গভীর মনোযোগের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এই অবস্থায় আমি শুধু এইটুকুই চাইতে পারি, আহা, সম্পূর্ণ সেনাবাহিনী যদি আমার সামনে থাকতো, কারণ আমি জানি ক্ষমতার লালসা থেকে জন্মানো নৃশংস সাধনায় লিপ্ত করে তাদের পোশাকে যে ভয়ানক আর লজ্জাজনক রক্তের দাগ লাগানো হয়েছে
একদিন এই সেনাবাহিনী সেই দাগ মুছতে গিয়ে ক্রোধে ফেটে পড়বে। আর সেই দিন নিজেদের নিয়ন্ত্রণে রাখা ঘোড়ার পিঠে চড়ে যারা ঔদ্ধত্যের চরম শিখরে পৌঁছে গেছেন, তাদের জন্য কি যে এক ভয়ানক পতন অপেক্ষা করছে। অবশ্য ততদিনেও যদি সাধারণ মানুষ তাদেরকে সেখান থেকে নামিয়ে না দেয়। পরিশেষে এটা আমাকে বলতেই হবে যে দণ্ডবিধি আইনের গবেষণালব্ধ কোনো বইও আমাকে কারাগারে নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে না। আমার বিজ্ঞ আইনজীবী, আমার কমরেডদের পক্ষে দাঁড়ানো সাহসী আইনজ্ঞ ডক্টর বাউদিও কাস্তিয়ানসোর ধার দেয়া আইনের ছোট্ট একটি বই আমার নামে কারাগারে জমা করা আছে। মার্তির বই আমার হাতে পৌঁছনোর ব্যাপারে কারা কর্তৃপক্ষ যেমন বাধা দিয়েছিল, ঠিক তেমনি আইনের বইটিও তারা আমার হস্তগত হতে দেয়নি। সম্ভবত কারাগারের নিয়ন্ত্রণ আইন এই বইগুলোকে নাশকতামূলক বলে মনে করে। অথবা বিষয়টি কি এই জন্য যে আমি বলেছিলাম জুলাইয়ের ২৬ তারিখের ঘটনার জন্য মার্তিই ছিলেন আমার অনুপ্রেরণা? এই মামলা চলাকালে সাহায্যের জন্য অন্য যে কোনো বই আমাকে সরবরাহ করতে বাধা দেয়া হয়েছে, কিন্তু তাতে আমার কোনো অসুবিধাই হয়নি। আমি আমার গুরুর কৌশলগুলো মাথায় নিয়ে ঘুরি, আর আমার মনের মধ্যে সেই সমস্ত মানুষের কল্যাণকর অভিপ্রায় ঘুরপাক খায় যারা সব যুগে সবখানে মানুষের স্বাধীনতা রক্ষায় আপ্রাণ চেষ্টা করে গেছে। এই আদালতের কাছে আমি একটি অনুরোধ করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি আইনের সুরক্ষাবিহীনভাবে একজন অভিযুক্ত কারাগারের মধ্যে যে নির্মম নিপীড়ন এবং নিষ্ঠুর আচরণ সহ্য করতে বাধ্য হয়, তার ক্ষতিপূরণ হিসেবে হলেও আদালত এই অনুরোধ রক্ষা করবে। আমি দাবি রাখতে চাই যে আমার বলার অধিকারকে বাধাহীনভাবে সম্মান করা হবে। তা না হলে সুবিচারের সামান্যতম ছায়াও অক্ষুণ্ণ থাকবে না, আর এই বিচারের শেষ অধ্যায়টি অন্য আরও সমস্ত মামলার চেয়ে বেশি কলঙ্কজনক এবং কাপুরুষোচিত বলে খ্যাত হবে। আমাকে অবশ্যই বলতে দিতে হবে যে কোথাও না কোথাও আমি হতাশ হয়েছি। আমি আশা করেছিলাম যে সম্মানিত অভিযোগকারী তার গুরুতর অভিযোগনামা নিয়ে এগিয়ে আসবেন। আমি ভেবেছিলাম তিনি তার অভিযোগের পক্ষে যথাসাধ্য যুক্তি প্রদর্শন করবেন, কারণগুলো উল্লেখ করবেন যে আজ আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে কেন এবং করা হয়েছে কোন আইনে, কোন বিচারে। বলবেন কোন আইনে আর বিচারে আমাকে ২৬ বছরের জন্য কারাগারে প্রেরণ করা হচ্ছে। কিন্তু তেমন কিছু ঘটেনি। তিনি কেবল নিজেকে সামাজিক প্রতিরক্ষা আইনের ১৪৮ ধারা পাঠের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। শুধু সেই আইনটির উপরে ভিত্তি করে এবং সঙ্গীন পরিস্থিতি লক্ষ্য করেই তিনি আবদার করে বসলেন যে দীর্ঘ ২৬ বছরের জন্য আমাকে কারাগারে অন্তরীণ রাখা উচিত। শতাব্দীর ১/৪ চেয়ে বেশি সময় ধরে একজন মানুষকে জেলখানার শিকের অন্য পারে আটকে রাখার দাবির যুক্তি প্রদানের জন্য ২ মিনিট খুবই অল্প সময় বলে মনে করি। বিষয়টা কি এমন হতে পারে যে সম্মানিত অভিযোগকারী আদালতের উপরে বেশ বিরক্ত? কারণ আমি ঘটনাটিকে যেভাবে দেখি, অভিযোগকারী স্বল্পভাষী স্বভাব কি এই মামলার স্বকীয়তা বিরোধী নয়? মাননীয় আদালত যেমন গাম্ভীর্যের সঙ্গে কিছুটা গর্ব নিয়েও ঘোষণা দিয়েছেন যে এই বিচার কার্যের গুরুত্ব অন্য যে কোনো বিচারের চেয়ে বেশি, মাদকদ্রব্য সম্পর্কিত সাধারণ কোনো মামলাতেও মাত্র ৬ মাসের কারাভোগ ঘোষণার আগে আমি অভিযোগকারী আইনজীবীকে ১০ গুণ বেশি সময় ধরে অভিযোগ ব্যক্ত করতে দেখেছি। অথচ আজ সম্মানিত অভিযোগকারী তার আবেদন সমর্থন করে একটি শব্দ উচ্চারণ করলেন না। আমি সাধারণ একজন মানুষ। আমি উপলব্ধি করতে পারি যে অভিযোগকারী আইনজীবী হিসেবে এই প্রজাতন্ত্রের সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নেয়ার পরে আদালতে উপস্থিত হয়ে আইনের চোখে ভিত্তিহীন এবং তার চেয়েও বড় কথা বিদ্যমান আদর্শহীন অসাংবিধানিক সরকারের পক্ষে কিউবার একজন তরুণ নাগরিককে, যে কিনা তারই মতো আরেকজন আইনজীবী, যার মান সম্মানও হয়তোবা তার চেয়ে কিছু কম নয়, এমন কাউকে ২৬ বছরের জন্য কারাগারে প্রেরণের দাবি জানানো তার জন্য সত্যিই দুরূহ কাজ। অবশ্য সম্মানিত অভিযোগকারী বিরল গুণ সম্পন্ন মানুষ। তার মতো বুদ্ধিমত্তার অধিকারী খুব কম মানুষ আমি দেখেছি, যিনি কিনা তীব্র এবং তীক্ষ্ণ ভাষায় বিদ্যমান সরকারকে কায়েম রাখতে সমালোচকদের বিপক্ষে দীর্ঘ নিন্দা বক্তব্য রাখতে পারেন। তাহলে আমি কি করে বিশ্বাস করি যে তার কাছে তার বক্তব্য সমর্থন করার জন্য যুক্তির অভাব, অন্তত ১৫ মিনিট বলে যাবার মতো শব্দের অনটন? যাই হোক,
একজন রুচিশীল মানুষের কাছে তার এই ব্যবহার ঘৃণার যোগ্য। আর এটা স্পষ্ট যে তার এই সমস্ত কিছুর পিছনে বিরাট এক ষড়যন্ত্র কাজ করছে।